নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিনজিৎ। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ হরেক রকম গল্পে থাকছে অনিন্দিতা নাথের কলমে শ্যামা। কালি গোলা অন্ধকার চারিদিকে। সন্ধে তখন রাতের ঘরে ঢুকে পড়েছে। মায়ের সামনে শুকনো ফুল, আরতির মঞ্চ প্রদীপের জ্বলে যাওয়া সলতে, ঘটের উপর স্তূপীকৃত ফুল পড়ে আছে। একটা কাঁসার রেকাবিতে বাতাসা আর কাটা ফল, তার উপর দিয়ে পিঁপড়ের দল ব্যস্ত হয়ে ঘুরছে। রক্তাম্বর পরিহিত সুঠাম শরীরে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মাতৃমূর্তির মুখ রাগান্বিত, লোল জিহবা বেরিয়ে আছে মুখের ভিতর থেকে। মায়ের চোখের কোলে রক্তের আভা, সেই আভা জমেছে সামনে বসে থাকা তান্ত্রিকের চোখে মুখে। কেউ দূর থেকে দেখলে বলে দেবে, এই লোক বড় ক্রূর। হঠাৎ জোরে ঝড় উঠে মন্দিরের দীপ নিভিয়ে দিল। দূরে জঙ্গলের ভিতর থেকে ছমছম শব্দ করে কেউ যেন মন্দিরের দিকে ছুটে আসছে। তার পেছনে ধাওয়া করে আরো গোটা কয়েক লোক। তান্ত্রিকের মুখে হাসি ফুটল, সাথে সাথে আকাশের গায়ে বিদ্যুতের রেখা ফুটে উঠল। সেই ক্ষণিকের আলোয় তান্ত্রিক মেয়েটাকে দেখতে পেলেন। কপালে হাত ঠেকিয়ে মন্দিরের ভিতর দেওয়ালে গা লাগিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। মেয়েটা মন্দিরের বন্ধ কপাট দুহাতে খুলে মায়ের সামনে লুটিয়ে পড়ল। পিছু ধাওয়া করে আসা লোকগুলো মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা মন্দিরের কপাট ভিতর থেকে বন্ধ করে সন্তর্পণে মায়ের বিগ্রহের পেছনে লুকিয়ে পড়ল। আবার জোরে বাজ পড়ল। সেই শব্দের পর মন্দিরের বাইরে অনেকের অট্টহাসির শব্দ শুনতে পেল মেয়েটা। মন্দিরের পেছনে একটা ছোট্ট দরজা আছে, সেই দরজা দিয়ে পালাতে হবে। দরজার উপর তালা ঝুলছে। তালার চাবি বিগ্রহের পায়ের নিচে একটা ছোট্ট ঘটির মধ্যে থাকে। অন্ধকারে হাতড়ে সেটাই খুঁজছিল মেয়েটা। গর্ভগৃহের কোণ থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, এটা খুঁজছিস? অন্ধকার থেকে একটা হাত বাড়িয়ে দিয়েছে একটা চাবি। মেয়েটার হাতে ধরা ঘটি ঠং শব্দ করে মাটিতে পড়ল। মেয়েটার মুখ থেকে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। গোঙানির শব্দ শুনে অট্টহাসি দিয়ে উঠল তান্ত্রিক। চুলের মুঠি ধরে মেয়েটাকে গর্ভগৃহের বাইরে এনে তার চেলাদের উদ্দেশ্যে বলল, চল চল চল, পুজোর ভোগ পেয়ে গেছি, এবার পুজোয় বসতে হবে। জঙ্গলের মধ্যে একটা পুরনো মন্দির, সেখানে এক তান্ত্রিকের আখড়া। মায়ের সামনে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে মেয়েটাকে। মন্দিরের মাঝখানে বড় উঠোনে পুজোর আয়োজন করে রেখেছে তান্ত্রিকের শিষ্যরা। আশেপাশে একবার চোখ বুলিয়ে দুটো হাত করজোড়ে মায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র বলতে লাগলো তান্ত্রিক। আশপাশ থেকে তার শিষ্যরা বিকট চিৎকার করতে লাগলো। এটাই এদের পুজোর পদ্ধতি। ঝড় উঠেছে, প্রলয়ঙ্কারী বাতাস দূরে গাছপালা মারিয়ে কে ছুটে আসছে কুঠির দিকে। বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে কুলুঙ্গিতে রাখা প্রদীপটা দপ করে নিভে গেল। তান্ত্রিকের সামনে যজ্ঞের আগুনটা এখন মানুষের সমান উঁচু হয়ে উঠেছে। বাতাসে যজ্ঞকুণ্ডের আগুন কেঁপে কেঁপে উঠছে। সেই আগুনের আলোয় তান্ত্রিকের একটা ছায়া সৃষ্টি করেছে দেওয়ালে। মেয়েটা সেই ছায়ার দিকে তাকিয়ে কেঁপে উঠল। ছায়া শরীরের মাথায় দুটো বেঁকানো শিং। ঠিক যেন মনে হচ্ছে পাতাল থেকে বেরিয়ে আসা কোনো অসুর যেন যজ্ঞে বসেছে। বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ল। আগুন ছিটকে পড়ল বাইরের একটা নারকেল গাছে। সবার নজর সেই দিকে। তান্ত্রিক উঠে দাঁড়িয়ে খাঁড়া তুলে নিল। দুজন শিষ্য আগেই মেয়েটার শরীরটা
হাঁড়ি কাঠে ঢুকিয়ে দিয়েছে। তান্ত্রিক একবার মেয়েটার দিকে ভালো করে তাকায়। মরে যায়নি তো? পেছন থেকে একজন বলল, না, ভয় অজ্ঞান হয়ে পড়েছে। ক্রূর হাসি দিয়ে কড়িকাঠ থেকে এক কোপে মাথাটা নামিয়ে দিল। পা দুটো দুবার কেঁপে স্থির হয়ে গেল চিরতরে। মুন্ডহীন দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। সোল্লাসে সবাই একসাথে চেঁচিয়ে উঠল, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তান্ত্রিক পিছন ঘুরতেই শুনতে পেল এক অমোঘ তীক্ষ্ণ চিৎকার, তোর শাস্তি হবে, অসুরের সংহার তিনি করবেন। বিদ্যুৎ গতিতে ঘুরল মৃতার শরীরের দিকে। মরে একেবারে কাঠ হয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে উঠোন। একজন এগিয়ে এসে কাটা মুন্ড মায়ের কাছে রেখে এলো। তান্ত্রিকের ভ্রু কুঁচকে উঠল। কথাগুলো কে বলল? কে বলল এই কথাগুলো? সামনে দাঁড়ানো দুজনকে প্রশ্ন করল, কিছু শুনতে পেলি? না, আমরা কিছুই শুনিনি। উত্তর শুনে কপালের ভাঁজ বেড়ে গেল। পূজা শেষ করে আদেশ দিলেন, মেয়েটার শরীরটা নদীর ধারে ফেলে রেখে আয়, যা। ভক্তদের কেউ বলল, এই গ্রামের লোকেরা দেখলে যে কাল সকালেই তাণ্ডব শুরু করবে। রক্তক্ষয়ী চোখে সেদিকে তাকিয়ে বলল, সিদ্ধি পেতে গেলে এমন অনেক তাণ্ডব সইতে হবে, আর তাণ্ডবের সবে শুরু। ওরা জানে না ওরা কার ঘাড়ে হাত রেখেছে। সবকে শেষ করে দেবো। পৈশাচিক অট্টহাসি হেসে মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেল তান্ত্রিক। যেন জমাট বাঁধা অন্ধকার। পাতাল থেকে উঠে আসা কোনো অসুর যে পৃথিবী প্রকৃতিকে ভোগের জন্য তাকে রক্তাক্ত করার জন্য এসেছে, তার ভয়ে শিষ্যরা কিছু বলতে পারল না। কাল সারা রাত আসুরিক আর্তনাদ শুনেছে বীরপুরের শ্মশান। মায়ের কাছে 1000 বার ক্ষমা প্রার্থনা করে শেষে ভোর রাতে এই মেয়ের ধড় থেকে মুন্ডু আলাদা করে শান্ত হয়েছে কালান্তক অসুর রূপী তান্ত্রিক। ঘরে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিল নিলয়। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম। নিলয় জানে তার বাবা এখন কি বলবে। হ্যাঁ বাবা, বলো, কেমন আছো? আমি কেমন আছি সে কথা পরে হবে। আগে বল, তোর মায়ের কাছে যা শুনলাম তা কি ঠিক? কি শুনলে? পুজোর আগেই তুই নাকি বীরপুর যাচ্ছিস। হ্যাঁ বাবা, আমার কলেজের বন্ধু প্রতাপ অনেকবার করে আমাকে আসতে অনুরোধ করেছে। ওখানে মাঝে মাঝে অনেকগুলো মাথা কাটা বডি পাওয়া যাচ্ছে। শোনা যায় কোনো তান্ত্রিকের কাজ, কিন্তু হাতে কোনো প্রমাণ নেই। এই খবরটা আমাদের কাগজ এক্সক্লুসিভভাবে বের করতে চায়। তোমাকে আগেও বলেছিলাম এটা আমার ড্রিম প্রজেক্ট। যদি ভালো স্টোরি কভার করে এডিটরকে দিতে পারি তাহলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বড় বড় মিডিয়া হাউসগুলো এই ধরনের একটা বাইটের জন্য ব্যস্ত হয়ে থাকে, আর এই জাম্পটাই আমার চাই। আর কতদিন এভাবে চলবে বলতে পারো? নিলয়ের বাবা অনিমেষ গলার স্বর নরম করে বললেন, সব বুঝতে পারছি, কিন্তু তুই একা যাচ্ছিস না শ্রীতমাকে সঙ্গে নিয়ে যাবি? বুঝতেই পারছিস কেন বলছি। ডাক্তার তো বলেছেন পুজোর মধ্যেই তো সে আসবে। এই অবস্থায় ওকে এত দূর অচেনা অজানা জায়গায় নিয়ে যাওয়া ঠিক হবে কি? না না, শ্রীতমাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওর শরীর ঠিক নেই। বীরপুর আদতে একটা গুপ্ত গ্রাম। ওই গ্রামে যদি অসুস্থ হয়ে যায় তবে ডাক্তার কোথায় পাবো? তাহলে শ্রীতমাকে কাল ওর মায়ের বাড়িতে রেখে আসবো। এমনিতেই ওখানেই যেত। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে ফিরে আসবো। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ বললেন, দেখ যা ভালো বুঝিস। কবে ফিরবি তা কিছু ঠিক আছে? প্ল্যান অনুযায়ী চললে মহালয়ার পরের দিনই ফিরবো। পুজো তোমাদের সঙ্গে এখানেই কাটাবো। আচ্ছা, সাবধানে যাস, আর পৌঁছে সম্ভব হলে খবর দিস। ঠিক আছে বাবা, রাখছি এখন। তোমরা সাবধানে থেকো। আমি সপ্তাহখানেক বাদেই ফিরে আসবো। ফোনটা নামিয়ে রেখে পিছন ফিরে নিলয় দেখল
ছলছল চোখে শ্রী দাঁড়িয়ে। চোখের কোল ফুলে আছে, গাল বেয়ে জলের ধারার সুস্পষ্ট ছাপ। নিলয় হাত ধরে বসিয়ে বলল, শ্রী, আবার কান্নাকাটি করছো কেন? চোখের জল মুছে নাক টেনে কান্নার সুরে শ্রী বলল, ন্যাকামো করতে হবে না। জানো না কেন কাঁদছে? হ্যাঁ, জানো না? তুমি সত্যি জানো না? শোনো, ফোনে যা কথাবার্তা হয়েছে আমি সেই সমস্ত কথাবার্তা শুনেছি। মানুষ খুন গুম করে দেওয়া, সাথে সাথে আবার গাঁজা ব্যবসা, সমস্ত কিছু ওখানে রমরমিয়ে চলে। আর এখন তুমি এমন একটা গ্রামে রিপোর্টিং করতে যাবে, পুলিশও তো ওই গ্রামের পথে এড়িয়ে যায়, আর তুমি কেন যাচ্ছ? নিলয় এগিয়ে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, শ্রী, কিছু হবে না আমার, তুমি এত চিন্তা করো না। নিলয়, আমরা এখন একা নই। পুজোর মধ্যে আমাদের সন্তান আসবে, আর এমন সময় যদি কোনো বিপদ আসে, একটা ভালো মন্দ যদি... শেষের কথাগুলো বলতে পারল না। স্ত্রীর গলা বুঝে এসেছে, নাকের ডগায় গালে সিঁদুরের রং। স্ত্রীর কাশ ফুলের মতো পেলব শরীরটা নিলয় দুহাতে জড়িয়ে ধরল। বিকেল তখন সন্ধ্যের বুকে মাথা রেখেছে। দিগন্ত রেখায় বনলতা সেনের চুলের আঁধার। বারান্দায় দাঁড়িয়ে আছে নিলয়। শ্রী চায়ের কাপ নিয়ে বসে আছে চেয়ারে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে নিলয় বলল, প্রতাপ আমায় ওই গ্রামের কথা কিছু কিছু বলেছে। দেশ স্বাধীনতার আগে বীরপুরের জমিদার ছিল চৌধুরী পরিবার। এখন যদিও ওসবের পাট উঠে গেছে, তবু ওই গ্রামে ওদের আলাদা প্রতিপত্তি। সেই চৌধুরী বংশের ছোট ছেলে প্রতাপের সঙ্গে আমার স্কুল থেকে বন্ধুত্ব। কতবার আমাদের বাড়িতে ও এসে থাকতো। মা বাবা খুব ভালো করেই ওকে চেনে। সেই বন্ধুর বাড়িতেই উঠব, সেই রকম হলে ও আমায় আসতে বারণ করত। আর ও সারা জীবন শহরে মানুষ। বীরপুর গ্রামে এই কুসংস্কারের মোড়কে চলা খুনগুলো বন্ধ করতেই হবে। কাউকে না কাউকে খবরটা সরকারের নজরে আনতে হবে, তবে গিয়ে ওই গরিব মানুষগুলো ভালোভাবে থাকবে। নিলয় বলে যাচ্ছে। শ্রী নিরুত্তর হয়ে শুনছে, যেন পাথরের মূর্তি। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্রাইম স্টোরি রিপোর্টারের কাজে ঝুঁকি থাকবেই। তুমি কি ভাবো শহরে কোনো বিপদ নেই? উত্তর না পেয়ে পেছন ফিরে দেখল মেয়েটা কখন যেন উঠে চলে গেছে। কথা ছিল নিলয় শ্রীকে বাড়িতে পৌঁছে তারপর স্টেশনে যাবে, কিন্তু সকাল হতেই দেখা গেল নিলয়ের শ্বশুরমশাই এসে মেয়েকে নিয়ে গেলেন। যাওয়ার আগে একটা কথা পর্যন্ত বলেনি শ্রী। নিলয় হাজার চেষ্টা করে ওকে বলতে পারেনি। ওর এডিটর বলেই দিয়েছেন, ব্রেকিং নিউজ না আনতে পারলে চাকরিটা আর থাকবে না। ছোট থেকেই ট্রেনে জানলার ধারে বসলে নিলয়ের মনটা কেমন যেন করে ওঠে। মনে হয় প্রকৃতি হাত নেড়ে সরে যাচ্ছে। সে একা অবিচল। মাঠের ধারে সার সার কাশফুলের গাছে ভরে গেছে চারদিক। জায়গায় উঁচু বাঁশের ঢিপি। মায়ের প্যান্ডেল তৈরির পূর্ব প্রস্তুতি চলছে। হু হু করে সরে যাচ্ছে দৃশ্যপট। দেখতে দেখতে চোখ ভারী হয়ে এলো নিলয়ের। লোয়ার বার্থে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম নেমে আসে। ঘুম ভাঙল ট্রেনের ঝাঁকুনিতে। নাম না জানা কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ পর হুইসেল বাজিয়ে রাতের বুক চিরে ট্রেনটা তীব্র বেগে ছুটতে শুরু করলো। চারদিকে প্রচণ্ড দুর্যোগ। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশে ঘন কালো মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুতের আলো ঝলসে উঠছে। প্রচণ্ড শব্দে থেকে থেকে বাজ পড়ছে। কিন্তু এসব দুর্যোগকে উপেক্ষা করে ট্রেনটা গন্তব্যের দিকে ছুটে চলেছে। নিলয় যখন উঠেছিল তখন ওদের কূপে হাতে গোনা কয়েকজন ছিল। নীলাভ লাইট ল্যাম্পের আলোয় দেখল কূপটা প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন রয়েছে। চারদিকের পরিবেশ দেখে গা ছমছম করল নিলয়। বার্থে শোয়া লোকগুলো সাদা চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো লাশ ঘরে শুয়ে আছে। এসিটা খুব জোরে চলছে। বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে ঘড়িতে সময় দেখল 1:30 বাজে। বাইরে জানলায় বন্ধ কাঁচের ওপর আক্রোশে আঁচড় কেটে যাচ্ছিল।
সারাদিনের ঝক্কির ফলে বেশ ক্লান্ত লাগছিল, কিন্তু সারা সন্ধে ঘুমানোর ফলে এখন আর ঘুম আসছে না। এপাশ ওপাশ করে বুঝলো এভাবে ঘুম আসবেও না। এক কাপ চা হলে ভালোই হতো। ভাবনা আসতেই দেখল ট্রেনের গতি হঠাৎ বেশ কমে এলো। স্টেশনের কমলা আলো আর লোকজনের ব্যস্ততা বুঝিয়ে দিল ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে। আড়মোড়া ভেঙে দরজার দিকে উঠে গেল নিলয়। ট্রেনের গতি খুব আস্তে হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে হঠাৎ হ্যাঁচকা টান দিয়ে দাঁড়িয়ে গেল। এই প্ল্যাটফর্মে ট্রেনটা প্রায় মিনিট দুয়েক দাঁড়াবে। এক কাপ চা নিয়ে ট্রেনে উঠতেই ট্রেন হালকা দুলুনি দিয়ে সাইরেন বাজিয়ে শুরু হলো। ধীর পায়ে সাবধানে নিজের কূপের দিকে এগোয় নিলয়। ঢুকতেই চমকে উঠল। প্রায় অন্ধকার কূপের লোয়ার বার্থে একটা লোক বসে আছে, সাথে একটা বাচ্চা মেয়ে। লোকটার মাথা ঢাকা, অন্ধকারে মুখ ঠিক দেখা গেল না। নিলয় বুঝল লোকটা ওর দিকে চেয়ে আছে। সিটে বসেই চায়ের ভাঁড়ে চুমুক দিল। কূপের ভিতর এক চরম নীরবতা, বেশ অস্বস্তিকর পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক করতে নিলয় বলল, আপনারা কি লাস্ট স্টেশন অবধি যাবেন? লোকটা সরে এলো, ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর দিল, না, পরের স্টেশনে নেমে যাব। মেয়েকে বাড়ির লোকের কাছে পৌঁছে দিয়ে তারপর ফিরে যাব। নিলয় বাচ্চাটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? কোনো উত্তর নেই। মনে মনে ভাবল এরা এভাবে বসে থাকলে ঘুমোনো অসম্ভব। কিছুক্ষণ বাদে লোকটা সেই একই রকম ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে উত্তর দেয়, ও বোবা, কথা বলতে পারে না, ওর নাম শ্যামা। নিলয়ের চা শেষ হয়ে গেছে ততক্ষণে। বসে বসে ঢুলছিল। উল্টো দিকে দুজন একেবারে পাথরের মূর্তির মতো বসে আছে। বাচ্চাটা একেবারে চুপ, এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। ট্রেনের দুলুনিতে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো কূপের ভেতরটা হঠাৎ যেন অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে উঠেছে। চমকে পাশ ফিরে দেখল লোকটা নিলয়ের মুখের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছে। ধর্মড়িয়ে উঠে বসল। কি হয়েছে? এভাবে কি দেখছেন? সেই একই রকম ফ্যাঁস ফ্যাঁসে গলায় রহস্যপূর্ণভাবে বলল, পাশের কোচে একটা কাণ্ড ঘটেছে। কি? পাশের কোচে একজন মারা গেছে। ছিটকে উঠল নিলয়। লোকটা মুখে আঙুল দিয়ে বলল, শব্দ করবেন না, ওরা জানতে পারলে অসুবিধা আছে। টিটিটাকে সামলে রাখবেন। নিলয়ের মাথা খারাপ হয়ে আসার উপক্রম হলো। লোকটা পাগল না তো? কি সব বলছে? সে বুঝল এই অদ্ভুত লোকটার কারণে আজ রাতে সে আর দু চোখের পাতা এক করতে পারবে না। তবুও পাশ ফিরে চোখ বুজে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুমটা হঠাৎ ভেঙে গেল বরফের মতো একটা ঠান্ডা হাতের স্পর্শে। ঘুমের ঘরে টের পেল একটা বরফ ঠান্ডা হাত ওর ডান হাত ধরে টানাটানি করছে। ধর্মর করে জেগে গিয়ে লাফিয়ে উঠে বসতেই কূপের অল্প আলোয় যা দৃশ্য চোখে পড়ল তাতে নিলয়ের গায়ের রোম দাঁড়িয়ে গেছে। লোকটা দরজার দিকে বাচ্চা মেয়েটাকে নিয়ে ছুটে গেল। নিলয়ের কি মনে হতে ও লোকটার পিছু নিল। দূরে স্টেশনের আলো দেখা যাচ্ছে। লোকটা বাচ্চাটার হাত নিলয়ের হাতে দিয়ে বলল, ওকে সামনে রাখবেন বাবু, আমি আসি। কোথায় যাচ্ছ? ট্রেন তো এখনো থামেনি। প্রশ্ন করার আগেই লোকটা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল। নিলয় চিৎকার করে কোনো মতে দরজার হ্যান্ডেল ধরেছিল বলে, না হলে পড়েই যেত। ট্রেনটা মাঠের মধ্যে দিয়ে স্টেশন পেরিয়ে ছুটে চলেছে। নিলয়ের মাথা কাজ করছিল না। বাচ্চাটার হাত শক্ত করে ধরেছিল, ফিরতে যাবে। এমন সময় দেখল ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে লোকটা ছুটে চলেছে। ওর মাথাটা ঘাড়ের উপর বেঁকে রয়েছে। অদ্ভুত দৃষ্টিতে ওদের দেখছে। নিলয়ের শরীর যেন জমে গেছে, নড়তে পারছিল না। তখনই ফিরতে যাবে, মাথার মধ্যে কেউ যেন চিৎকার করে উঠল, আর দেখিস না, এরপর পালানোর সুযোগ পাবি না। তখনই নিলয় দৌড়ে পালিয়ে আসে কূপের ভিতর। বাইরে ভেসে আসছে ক্ষণক্ষণে হাসির বিশ্রী শব্দ। কারা এভাবে হাসছে? হঠাৎ নিলয়ের মনে হলো যারা দুর্ঘটনায় মারা যায়
তারা হয়তো এভাবেই রয়ে যায়। পরের স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। টিটিকে দেখে নিলয় নিজেকে স্বাভাবিক রেখে প্রশ্ন করল, কি হয়েছে? এই ট্রেন এতক্ষণ দাঁড়িয়ে কেন? পাশের কূপে একজন যাত্রী মারা গেছেন। ট্রেন থামতেই আমরা বডি নামিয়ে দিয়েছি। কিভাবে মারা গেল? মহিলা ক্যান্সারে আক্রান্ত ছিল, খুবই অসুস্থ ছিলেন। নিলয়ের হঠাৎ শ্যামার কথা মনে পড়তেই টিটিকে প্রশ্ন করল, এই কূপে কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? ওর বাবা? বলতে গিয়ে চুপ করে যায়। বাচ্চাটা কোথায় গেল? ট্রেনের দরজায় ওই ভয়ানক দৃশ্য দেখার পর বাচ্চাটার কথা মাথায় আসেনি। দুহাতে মাথা চেপে বসে রইল। টিটি লিস্ট চেক করে বলল, এরকম কোনো বাচ্চাকে তো দেখিনি, লিস্টেও নাম নেই। নিলয়ের মনটা খারাপ হয়ে যায়। সবটা মনের ভুল না মেয়েটাকেও হারিয়ে ফেলল? আর ওই লোকটা কেন বারবার বলছিল মেয়েকে সামলে রাখবেন? এসব ভাবনার মাঝেই হঠাৎ নিলয়ের মনে হয় কেউ খুব কাছে গান করছে। গানটা বড় প্রিয়, শ্রী রোজ গায়। চোখের সামনে ভেসে উঠল ওদের ছোট্ট সেই বাড়ি, শ্রীর হাতে শাঁখা পলার সাথে সোনার দুটো চুড়ির টুংটাং শব্দ। বারান্দায় রাখা খাঁচায় দুটো ময়না আর টিয়াদের খেতে দিচ্ছে, আর ঘোর লাগা চোখে ওকে দেখছে। হঠাৎ শ্রী তার হাত বাড়িয়ে দেয় ওর দিকে। সাথে সাথে চারিদিকে যত আলো সব নিভে গিয়ে নিকষ কালো আঁধার নামল। ওর গলায় শ্রীয়ের হাত চেপে বসেছে, দম আটকে আসছে। যত শক্তি আছে তাই দিয়ে হাতটা ছাড়াতেই নিলয় দেখল শ্রীয়ের শরীরের উপর থেকে মাথাটা খসে নিচে পড়ল। তখনই ধড়মড়িয়ে উঠে বসল। গানটা বন্ধ হয়ে গেছে। সেটা ভেসে আসছিল নিলয়ের ফোন থেকে। ফোনটা হাতে নিয়ে দেখল 3টে মিসড কল। ঘুমের মধ্যে এই ধরনের বিভৎস স্বপ্ন নিলয় আগে কোনো দিন দেখেনি। ঘাড়ে মাথায় জল দিয়ে এসে নিজেকে একটু শান্ত করল। ভোর হয়েছে অনেকক্ষণ। নিলয়ের মনটা কেমন যেন বিষাদগ্রস্ত হয়ে আছে। জানলার বাইরে নতুন একটা দিন আড়মোড়া ভেঙে উঠেছে। ওর ভাবনায় ছেদ পড়ল সহযাত্রীদের নামার হুড়োহুড়ি দেখে। তাকিয়ে দেখল বীরপুর এসে গেছে। এখন ট্রেন থেকে নেমে দুয়ার বাস পাল্টিয়ে শেষে ভ্যান গাড়ি করে যখন প্রতাপের বাড়ি পৌঁছায়, তখন সূর্যদেব লাল আবিরের ছোঁয়া মাখানো আকাশের বুকে মাথা ডুবিয়েছেন। ভ্যান চালক একেবারে ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে। সাদা রঙের বিশাল জমিদার বাড়ি। লোহার গেট খুলে ভিতরে পোর্টিকোর সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে। চলন রাস্তার দুপাশে ফুলের বাগান। পিছনের দিকে বড় বাগান আছে, তবে অন্ধকারের আড়ালে মুখ লুকিয়েছে। কিছু গাছ মাথা উঁচু করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, কিন্তু সারা বাড়ি একেবারে নিস্তব্ধ। লোকজন আছে কিনা বোঝার উপায় নেই। বেল বাজাতেই একজন প্রৌঢ় চাকর এসে দরজা খুলে দিল। প্রতাপ আছে? আসুন। ওকে বৈঠকখানায় বসিয়ে ভিতরে ঢুকে গেল। কাল রাতের ঘটনার পর নিলয়ের মনে হচ্ছিল ফিরে যায়, কিন্তু এডিটারের চোখ রাঙানি আর চাকরি বাঁচাতে হবে। মন খারাপ হলেও কিছু করার নেই। নিলয় বাড়ির আশেপাশে তাকিয়ে অবাক হলো। পরিবেশ ভীষণ থমথমে। লোকজন তো নেই, এমনকি কোনো শব্দ পর্যন্ত নেই। কিছুক্ষণ পরে প্রতাপ সিঁড়ি বেয়ে নেমে আসে। নিলয় অবাক হয়। সেই ছোট থেকে দেখেছে প্রতাপকে, খুব প্রাণখোলা মানুষ। সেই সদাহাস্য প্রতাপের চোখ মুখ থমথমে, সারা মুখে যেন কালি ঢেলে দিয়েছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। নিলয়কে দেখে ম্লান হেসে বসল। বৃদ্ধ চাকর এসে চা দিয়ে গেল। নিলয়ের ভ্রু কুঁচকে আছে। প্রতাপ কিছু বলছে না দেখে সে প্রশ্ন করল, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কিছুক্ষণ চুপ হয়ে থেকে ধীরে ধীরে বলল, কাল রাতে বড়দা খুন হয়েছে। প্রতাপের কথাটা যেন কানের ভিতর গরম শীষে ঢেলে দিল। তড়াক করে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিভাবে? কেন? কে? হাতের ইশারায় চুপ করতে বলল। কিছু বুঝতে পারছি না, তুই উপরের ঘরে চল। দোতলার দক্ষিণ কোণায় অতিথিদের বরাদ্দ ঘর। ঘরে ঢুকে দেখল বড় একটা খাটে সাদা চাদর পাতা। ব্যাগ রেখে খাটে বসে নিলয় বলল, এবার ঘটনাটা খুলে বল তো। প্রতাপ আশপাশ নজর বুলিয়ে বলল, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। বাড়ির মধ্যে কোনো কিছু বলা ভালো নয়, কাল বাইরে বেরিয়ে সব বলবো। সেই দুপুরে বাস স্ট্যান্ডের পাশের দোকান থেকে সামান্য খাবার খেয়েছিল। খাবারের গন্ধে খিদে চাগিয়ে উঠল।
রাতের খাবার শেষ করে প্রতাপের জন্য অপেক্ষা করছিল নিলয়, কিন্তু প্রতাপ এলো না। রাতে ঘুমানোর আগে লম্বা বারান্দা ধরে হাঁটছিল নিলয়। বারান্দার একদম শেষে একটা ঘরে এক বৃদ্ধ ইজি চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। নিলয়কে দেখেও বৃদ্ধের চোখের পলক পড়ল না। খুক খুক কাশির শব্দে পেছন ফিরে দেখল বৃদ্ধ চাকর হরিপদ ঘরে ঢুকছে। নিলয়কে দেখে থমকে দাঁড়ায়, তারপর বলল, বড় বাবুর শরীর ভালো না, সব কেমন যেন লন্ডভন্ড হয়ে গেল, কি থেকে যে কি হয়ে গেল। নিলয় বুঝতে পারে ওই বৃদ্ধ প্রতাপের বাবা। পাকা গমের মতো গায়ের রং, মাথায় কাঁচা চুলের থেকে পাকা চুলের আধিক্য, গালে না কামানো দাড়ি, চেহারায় জমিদারি সুলভ ব্যাপার থাকলেও নিলয় খেয়াল করল ভদ্রলোক ভীষণ চুপচাপ। মনে মনে ভাবল, বড় ছেলের শোকে লোকটা পাথর হয়ে গেছেন। তারপর দিন নিলয় ভেবেছিল মেয়েদের মাথা কাটা শরীরগুলো যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে প্রাথমিক রিপোর্ট বানিয়ে ফেলবে, কিন্তু কোনো কাজ শুরু করতে পারল না। হরিপদর মুখে শুনল প্রতাপ সকালবেলা উঠেই কোথায় যেন গেছে। ঘরে বসে বসে বিরক্ত হয়ে দুপুরের পরে গ্রামের চারিপাশে একটু ঘোরাঘুরি করল। বেশি দূর যেতেও পারল না, পথ ভুল করলে ফেরা মুশকিল। বিকালে হাঁটতে বেরিয়ে নিলয়ের একটা বিষয় বড় অদ্ভুত লাগলো। বীরপুর গ্রামটা যেন কেমন প্রাণহীন, লোকজন কথা বলে না একে অপরের সঙ্গে। নিলয় দু একজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করলেও বিশেষ সুবিধা হয়নি। পুজোর আগে এরকম প্রাণহীন অবস্থা দেখে নিলয় বুঝল এই গ্রামের সমস্যা অনেক গভীরে। রাতে খাবার টেবিলে প্রতাপের সঙ্গে দেখা হলো। নিলয়, আজ তোকে একদম সময় দিতে পারলাম না, বুঝতেই তো পারছিস বাড়ির এই অবস্থা, আমাকে এই সব দেখতে হচ্ছে। নিলয় মাথা নাড়ল, মুখে কিছু বলল না। প্রতাপ বলল, আর কিছুদিনের মধ্যেই পুজো, সব সরকারি অফিসে লম্বা ছুটি পড়বে, তাই আগে থেকেই কাজ এগিয়ে রাখছি। তারপর তুই বল, গ্রামের কিছু বুঝলি? দুর্গাপূজার কথা বলতেই নিলয় প্রশ্ন করল, এই গ্রামে দুর্গাপুজো হয় না? প্রতাপ খানিকক্ষণ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, না, এখানে পুজো পার্বণ হয় না, গরিব মানুষ খেতে পায় না, আবার পুজো। কথাটার মধ্যে তাচ্ছিল্যের ভাব নিলয়ের ঠিক ভালো লাগলো না। রাতে খাওয়ার পর সিগারেট নিয়ে বারান্দায় নিলয় আর প্রতাপ দাঁড়িয়েছিল। চারদিক নিকষ আঁধারে ঢাকা, দূরে কোথাও আগুন জ্বলছে। নিলয় বলল, আচ্ছা, এই গ্রামে তোদের বাড়ি ছাড়া আর কোথাও বিদ্যুৎ সংযোগ নেই কেন? প্রতাপ কোনো উত্তর দিল না। নিলয়ের দৃষ্টি সামনের দিকে। ওর মনে হলো পুরো গ্রামটা যেন অন্ধকারের চাদরে নিজেকে ঢেকে রেখেছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে ভয়াবহ এক আর্তনাদ গ্রামের দিক থেকে ভেসে এলো। সাথে সাথে বাড়ির সব আলোগুলো একসাথে বন্ধ হয়ে গেল। হাতের সিগারেটের সেই অল্প কমলা আলো তখন ভরসা। সেই বিকট আর্তনাদ শুনে ভয়ে নিলয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রতাপ, ওটা ওটা কিসের শব্দ? কোনো উত্তর না পেয়ে অন্ধকারে তাকিয়ে দেখল ওর আশেপাশে কেউ নেই। কি হচ্ছে এই বাড়িতে? হরিপদদা, একটু আলো। এই কথা শেষ করার আগেই কেউ যেন হাত ধরে হিড় হিড় করে টেনে নিলয়কে বাড়ির পিছনের দিকে নিয়ে এলো। অন্ধকারে বাগানের পেছন দিকে তাকিয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে নিলয়। আপনি কে? আমায় এখানে নিয়ে এলেন কেন? আমি কে সেটা না জানলেও চলবে, তুমি তো সেই কাগজের লোক। শোনো, এই গ্রামে খুনগুলো কুসংস্কার না তার পেছনে অন্য কেউ আছে সেটা জানতে চাইলে দক্ষিণ পাড়ার শ্মশান কালী মন্দিরে আজ রাত 2টোর সময় চলে এসো, সব জানতে পারবে। আধারে লোকটার মুখ অস্পষ্ট, কিন্তু গলার স্বর শুনে বুঝতে পারলাম একজন মধ্যবয়স্ক পুরুষ। নাও, এটা নাও। লোকটা কথা শেষ করেই নিলয়ের হাতে একটা ছোট্ট কাগজ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। নিলয় হতবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। কি হলো বুঝতে পারল না। বাড়ির দিকে পা বাড়াবে এমন সময় পিঠে কারোর হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকিয়ে দেখল প্রতাপ দাঁড়িয়ে, হ্যারিকেন নিয়ে ওর খোঁজে বেরিয়েছে। তুই এখানে কি করছিস? ঘরে চল, সব বলছি।
হ্যারিকেনের হলদে আলোয় নিলয়ের মুখে সব ঘটনা শুনে প্রতাপের মুখ চোখ কেমন যেন পাল্টে গেল। কি হলো প্রতাপ? আজ রাতেই তোকে এক জায়গায় নিয়ে যাব, ঘুমোবি না। সব খুলে বলার সময় এসেছে। ভয়ঙ্কর বিপদে রয়েছি আমরা। কি হয়েছে খুলে বলবি একটু? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এখন না, দেওয়ালেরও কান আছে। আজ রাতে যেতে যেতে সব বলবো। প্রতাপ চলে যাচ্ছিল, আবার ফিরে এসে বলল, আমার বাবাকে দেখেছিস তো, শরীরের কি অবস্থা? আমাকে একটু সময় দে, সব গুছিয়ে নিয়ে আমরা আমাদের কাজে লেগে পড়ব। প্রতাপ বেরিয়ে গেল। নিলয়ের এখন কেমন যেন জেদ চেপে গেছে। এই রহস্যের শেষে কি আছে তাও জেনেই ছাড়বে। মাথায় অজস্র প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। কি আছে এই গ্রামে? কেন মাথা কাটা শরীরগুলো মন্দিরের বাইরেই পাওয়া যায়? মাথাগুলো কোথায় যায়? বলি না খুন? পুলিশ কিছুই করতে পারছে না কেন? প্রতাপের কথা মতো নিলয় সেই রাতে আর ঘুমোলো না। রাত তখন 12:30। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখল প্রতাপ দাঁড়িয়ে। ওরা দুজন চুপি চুপি বাড়ির বাইরে গেল, কিন্তু সামনের দরজা দিয়ে না বেরিয়ে বাগানের পিছন দিকে যে একটা ছোট্ট লোহার গেট আছে সেখান দিয়ে বেরিয়ে অন্ধকার পথ ধরে হাঁটতে লাগলো। মিনিট 10 হাঁটার পর আর উত্তেজনা চাপতে না পেরে প্রতাপকে নিলয় প্রশ্ন করল, এবার বলবি আমায় কোথায় যাচ্ছি? চারিপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে প্রতাপ বলল, অনেক গল্প আছে, তবে এখন যেখানে যাচ্ছি সেখানে নানা রকম জিনিস চোখে পড়বে, ভয় পাবি না। কথাটা বলে প্রতাপ নিজের হাতের তাবিজটা একবার দেখালো। নিলয়ের মনে পড়ে গেল সন্ধ্যের সেই ঘটনার কথা। লোকটার দেওয়া কাগজটা ওর পকেটে পড়ে আছে। কাগজের মধ্যে একটা নাম লেখা আছে, কালী কিঙ্কর। প্রতাপ আবার বলতে শুরু করলো, সব খুলে বলছি। ঘটনাটা প্রায় অনেক বছর আগের। তোর মনে আছে আমি বছরের মাঝামাঝি স্কুলে ভর্তি হয়েছিলাম? যখনকার ঘটনা, তখন আমি বীরপুরের পাশের একটা গ্রামের একটা স্কুলে পড়তাম। ছোট থেকে দেখতাম জমিদারি চলে গেলেও জমিদারি মেজাজ আমার দাদার মধ্যে রয়ে গিয়েছিল। বাবা খুব বকাঝকা করতেন, কিন্তু দাদা ছোট থেকে বড্ড জেদি, একরোখা। বাবার সঙ্গে প্রায় অশান্তি হতো। তুই তো জানিস, মা আমার জন্মের সময় মারা গেছেন। গ্রামের মেয়ে বউদের দাদা ভীষণ বিরক্ত করত। ভাবখানা এমন যেন ওরা আমাদের প্রজা, কিন্তু সময় বদলে গিয়েছিল। ওরা চড়াও হতো বাড়িতে। বাবার চেনা জানা থাকার ফলে পুলিশ অবধি বিষয় গড়াতো না। বাবা এক প্রকার বাধ্য হয়ে দাদাকে ঘরমুখো করার জন্য বিয়ে দিয়ে দেন, কিন্তু সুখ সইল না রে। 1 বছরের মাথায় দাদার স্ত্রী মারা যান। আবার দাদার সেই পাগলামি শুরু। গ্রামের কোনো মহিলা ভয়ে আমাদের বাড়ির দিকে পা বাড়াতো না। তখন আমি ছোট, তবু মনে আছে গভীর রাতে দাদার ঘরে অচেনা মেয়েদের আর্তনাদ শুনতে পেতাম। দাদা শ্মশানে ঘুরত, সেখানে কোনো অঘরী সাধুর কাছ থেকে নেশার জিনিস কিনে এনে নেশা করে দিনের বেলা ঘরে থাকতো। সুযোগ পেলে মেয়েদের শুভ অশুভর ভেদাভেদ দাদার মধ্যে ছিল না। তোর দাদা কি শুরু থেকেই এরকম ছিলেন? আসলে মাকে পায়নি, আর বাবাও ব্যবসার কাজে বিদেশে থাকতেন বেশিরভাগ সময়। অভিভাবকহীন অবস্থায় বয়ঃসন্ধি কাল থেকেই ধীরে ধীরে দাদার লাম্পট্য চরম সীমানায় পৌঁছেছে। বৌদি মারা যাবার পর আবার লাগাম ছাড়িয়ে যায় সব কিছু। গ্রামের এমন কোনো মেয়ে বাকি ছিল না যে দাদার ভোগের লালসা থেকে মুক্তি পেয়েছে। আমাদের বাড়িতে অনেকে কাজের জন্য আসতো। ধীরে ধীরে দেখা গেল সেই কাজের লোকগুলো ধীরে ধীরে নিখোঁজ হয়েছে। তারা সব গরিব চাষির বউ, মেয়ে বা মা। এত গণ্ডগ্রাম এসব খবর ছড়ায় না, কিন্তু সবাই জানতো দাদার হাত ছিল এসবের পেছনে। ততদিনে কোনো অঘরী সাধুর কাছেও যাতায়াত শুরু করেছিল দাদা। এভাবেই নরম গরম অবস্থা চলছিল। এর মধ্যে এবার নিখোঁজ হলো পাশের গাঁয়ের কৃষ্ণচন্দ্র রায়ের বড় মেয়ে।
উনি বড় প্রভাবশালী ব্যক্তি। রাজনৈতিক নেতাদের স্নেহপাত্র ছিলেন কৃষ্ণচন্দ্র। ওর মেয়ে নিখোঁজ হওয়ার পর পুরো গাঁ তছনছ হয়ে গেল। যেন মা লক্ষ্মী গ্রাম থেকে চিরতরে বিদায় নিলেন। তন্ন তন্ন করে খোঁজ চলে, পুকুর মাঠে লাশ পড়ে। তাতে কি, এই গ্রামে গরিবের মরণ বাঁচন দুই সমান। কৃষ্ণচন্দ্র দাদার খবর পেতেই গুন্ডা নিয়ে আমাদের বাড়ি ঘেরাও করলেন। সে সময় বাবা বাড়িতে। খবর পেয়ে দাদাকে লুকিয়ে ফেললেন। কৃষ্ণচন্দ্র হুমকি দিয়ে চলে গেলেন। মেয়েকে খুঁজে না পেয়ে তখন তার উন্মাদের মতো অবস্থা। বীরপুরের আর পাশের গ্রামের সব গ্রামবাসী ভয়ে কাঠ হয়ে থাকত। দিন 15 পর শ্মশানে মায়ের মন্দিরের পাশে পরিত্যক্ত কুয়োতে মুন্ডহীন 13টা দেহ পাওয়া গেল। তাদের মধ্যে একটা সেই কৃষ্ণচন্দ্রের মেয়ের। শোকে কাতর কৃষ্ণচন্দ্র দাদাকে খুন করার জন্য বাড়ি অবধি এসেছিলেন। গ্রামের লোকজনও বাড়ি ঘেরাও করে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এসেছিল তারা। কিন্তু বাবা বিপদ বুঝে আগেই আমাদের নিয়ে কলকাতায় পালিয়ে আসে। সে যাত্রায় আমরা বেঁচে গেছিলাম। কথাগুলো শুনে এবার বোঝা গেল গ্রামের লোক এরকম ব্যবহার সেদিন কেন করেছিল। নিলয় মুখে কিছু না বললেও মনে মনে ভাবল, প্রতাপের দাদা মরে গিয়ে গ্রামের লোকেদের বাঁচিয়ে দিয়ে গেছে, যেন সাক্ষাৎ কোনো অসুর। পাপের ঘোড়া পুরনো হতেই স্বয়ং মা আবির্ভূত হয়ে বীরপুরকে পাপ মুক্ত করেছেন। পথ যেন শেষ হয় না, চলেই যাচ্ছে গ্রামের রাস্তায়। ভরসা শুধু একটা টর্চ। উঁচু নিচু পথে কতবার হোঁচট খেয়ে পড়তে গিয়ে সামলে নিয়েছে নিজেকে। প্রতাপের কোনো হুঁশ নেই, সে বলেই চলেছে। এই রকম অশান্ত অবস্থায় আমাদের মালি শিবু বাউরির বউয়ের মেয়ে হলো শ্মশানকালীর মন্দিরে। বউটা সেটাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা গেল। বউকে দাহ করে মেয়েকে কোলে নিয়ে মায়ের দিকে সজল চোখে তাকিয়ে বলেছিল, মা, ও তোর আশীর্বাদ, আমার প্রাণ, আমার এই পোড়া শরীরের শেষ রক্তবিন্দু অব্দি ওকে আমি রক্ষা করব। জেল শকুনের সাহস হবে না আমার বেটির দিকে চোখ তুলে তাকায়। সারা গাঁয়ের লোকেরা অবাক। শান্ত লোকটা এক রাতে কেমন যেন বদলে গেল। তবে ধীরে ধীরে গ্রামের পরিবেশ ঠান্ডা হলে আমরা গ্রামে ফিরে এলাম। ফিরে এসে শুনতে পেলাম কৃষ্ণচন্দ্র নিখোঁজ। বাবা সব সামাল দেওয়ার জন্য বিদেশের কাজ বন্ধ করে এখানেই পাকাপাকি থাকা শুরু করলেন। এর মধ্যে একদিন দাদা বাবার নজর এড়িয়ে পালিয়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর দাদার সন্ধান করা ছেড়ে দেন বাবা। আমরা ধরে নিয়েছিলাম দাদা আর ফিরবে না। তারপর আমায়ও পড়াশোনার জন্য কলকাতায় পাঠিয়ে দিলেন বাবা। তার অনেক বছর পর দাদা আবার গাঁয়ে ফিরে এলো, কিন্তু তখন সে আর আগের মতো নেই। প্রথমে তো আমরা তাকে চিনতেই পারিনি। পরনে রক্ত বস্ত্র, মাথায় জটা নিয়ে বাড়ি ফিরে এলো। এতদিন পর বড় ছেলেকে পেয়ে বাবা খুশি হলেও গাঁয়ের লোকেরা আবার বিপদ আসছে ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। দাদার আসার কারণটা কিছুদিন বাদেই সবার সামনে প্রকাশ পেল। যে তান্ত্রিকের কাছে দাদা দীক্ষা নিয়েছিলেন তিনি দাদাকে বলেছিলেন, কোনো 13 বছরের কুমারী মেয়েকে অমাবস্যায় মায়ের কাছে উৎসর্গ করলেই দাদা পিশাচ সিদ্ধ হবে। গ্রামে তখন 13 বছরের কুমারী মেয়ে একমাত্র সেই শিবুর মেয়ে শ্যামা। নামটা শুনেই নিলয়ের মনে পড়ল ট্রেনে দেখা সেই অলৌকিক বাচ্চার মুখটা। প্রতাপ বলে যায়, মায়ের মতো মুখশ্রী পেয়েছিল মেয়েটা। টানা টানা চোখ, টিকালো নাক, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, কিন্তু গায়ের রং মিশকালো, বাপের মতো আগুনে পোড়া গায়ের রং। চোখ দুটো ছিল নীল, যেন নীল পদ্ম। শিবু সারাদিন আমাদের বাড়িতে কাজ করত, আর শ্যামা শ্মশানকালীর মন্দিরে পড়ে থাকত।
সেই মন্দিরের পূজারী কালী কিঙ্কর ভট্টাচার্য শ্যামাকে খুব ভালোবাসতেন। কালী কিঙ্কর নামটাই তো কাগজে লেখা আছে। হ্যাঁ রে, ওর কাছেই তোকে নিয়ে যাচ্ছি। তোর সব প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন। হ্যাঁ, তো যা বলছিলাম, বহুবার দেখেছি মায়ের জন্য রান্না করা ভোগ উনি ভক্তি ভরে শ্যামাকে খাওয়াচ্ছেন। গ্রামের সবাই খুব মানে ওনাকে। সেই শ্যামাকে দাদা যখন বলি দিতে চাইল, তখন কালী কিঙ্কর রাগে চণ্ডাল হয়ে যান। দাদাকে সে অনেক দিন ধরে খুঁজেছিলেন, কিন্তু বাগে পাননি। দুর্ঘটনার দিন দাদাকে শ্মশানে একা পেয়ে একেবারে শেষ করে দিলেন। কথাগুলো বলে প্রতাপ থামল, আশেপাশে তাকিয়ে বলল, আরে, এই কথা বলতে বলতে অন্ধকারে কোন দিকে চলে এলাম কে জানে, এই বুঝতে পারছি না। ওরা যেখানে দাঁড়িয়ে সেখানে রাস্তা দুভাগ হয়ে গেছে। কিছুক্ষণ দেখে নিয়ে বলল, ওই তো শ্মশান, চল। নিলয়রা শ্মশানের দিকের রাস্তা ধরল। প্রতাপ এবার গলার স্বর নিচু করে বলল, কিছু অস্বাভাবিক দেখলে ভয় পাবি না। মানে? নিজেই দেখতে পাবি। সত্যি বলতে নিলয়ের এসব ভূত তন্ত্র এসব জিনিসে বিশ্বাস ছিল না, কিন্তু তখন জানতো না সেদিন এমন অনেক কিছু ঘটবে যা ওর বিশ্বাস অবিশ্বাসের ভিত নড়িয়ে দেবে। শ্মশানের রাস্তাটা একেবারে নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শোনা যায় না। প্রকৃতি যেন একেবারে নিশ্চুপ। নিলয়ের মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, মন্দিরের পুরোহিত যদি প্রতাপের দাদাকে খুন করে, তাহলে প্রতাপ তার কাছেই কেন যাচ্ছে? প্রশ্নটা চেপে শেষে আর চাপতে না পেরে বাধ্য হয়েই জিজ্ঞাসা করল নিলয়। প্রতাপ থমকে ওর দিকে ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো যেন এক মুহূর্তের জন্য ধক করে জ্বলে উঠল। কি হলো? ওরকম করে কি দেখছিস প্রতাপ? বাবাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না আমার হাতে। মানে কি বলছিস? তোর মাথায় গন্ডগোল হয়েছে? জানিস, তোকে একটা কথা বলা হয়নি। দাদা আসার আগে অবধি বাবা বিছানায় পড়েছিলেন। 2 বছর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে বাবার ডান দিক প্যারালাইজ হয়ে গেছিল। ডাক্তার বলেছিলেন বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই থাকবে। দাদার চেষ্টায় 1 সপ্তাহের মধ্যে বাবা একেবারে সুস্থ হয়ে উঠলেন। এ তো ভালো খবর। না রে, ঠিক ততটা ভালো নয়। বাবার চোখের দিকে তাকালে বুঝবি, মনিহীন সাদা চোখ, আর গা সবসময় বরফের মতো ঠান্ডা। আমি বহুবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু বাবা রাজি হননি। উল্টে বলেছেন, আমি সুস্থ হয়ে গেছি, সেটা তোর ভালো লাগছে না? আর কি বলবো, দাদা কিছু একটা করেছে বাবার উপরে। হাঁটতে হাঁটতে নিলয় দেখল অনেক দূরে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জায়গাটা আগুনের আলোয় লাল হয়ে রয়েছে। হঠাৎ ওর সারা শরীর শিউরে উঠল। প্রতাপ ওর থেকে খানিকটা এগিয়ে গেছে। মনে হলো দুটো বায়বীয় শরীর মাটিতে বুক ঘষে ওর পিছু নিয়েছে, ঠিক যেন ধোঁয়ার দুটো সাপ। চিৎকার করতে গিয়েও করতে পারল না। হঠাৎ খেয়াল হলো প্রতাপের হাঁটার গতি বেড়ে গেছে। ও যেন ছুটছে। নিলয় চেষ্টা করেও ওকে ধরতে পারছে না। মাথার মধ্যে কেউ যেন বারবার করে বলছে, ওদিকে যেও না, ওদিকে যেও না। সেই ট্রেনে শোনা কণ্ঠস্বর বারবার সাবধান করে দিচ্ছে। বিপদ একটা আসছে জেনেও সেই দুর্নিবার অমোঘ আকর্ষণ এড়াতে পারছে না নিলয়। শ্মশানের মন্দিরের কাছে এসে থমকে দাঁড়ায়। প্রতাপ ওর থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে। নিলয়ের বুক ধড়ফড় করছে। প্রতাপ, প্রতাপ! ও যেন কোনো ডাক শুনতেই পেল না। মন্দিরের ভিতর থেকে একজন রক্তবস্ত্র পরিহিত লোক বেরিয়ে এলেন। হাতে গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে সিঁদুরের বড় টিপ। নিলয় মনে মনে ভাবে, ইনি তাহলে তান্ত্রিক কালী কিঙ্কর। পায়ের দিকে না তাকিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে নিলয়কে কেউ যেন জোরে ধাক্কা দিল। হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। উঠতে যাবে কিন্তু পারল না। দুটো লোক কোথা থেকে এসে ওকে পিছমোড়া করে বেঁধে ফেলল। নিলয় চিৎকার করার আগে ওর চোখ পড়ল প্রতাপের দিকে। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। নিলয় অবাক হয়ে গেছে।
গ্রামে গুম খুনের খবরের টোপে প্রতাপ তাকে টেনে এনেছে। বিশ্বাস অর্জনের জন্য সারা রাস্তা দাদার গল্প শুনিয়ে গেছে। সব মিথ্যে, এটা একটা ট্র্যাপ। লোকচক্ষুর অন্তরালে এখনো নরবলি প্রথা চালু আছে। সবার আগে এরকম একটা খবর পেয়েছিল নিলয়, কিন্তু বিশ্বাস করতে পারেনি। এখন নিজের ওপর ওর নিজের রাগ হলো। নিজের মূর্খামির জন্য তার এই অবস্থা। চোখ ফেটে জল এলো নিলয়ের। ওর খবর আর কেউ পাবে না, শুধু সবাই জানবে বীরপুরে গিয়ে নিখোঁজ হয়েছে নিলয় রায়। এসবের মধ্যে চোখের সামনে স্ত্রীর মুখটা ভেসে এলো। আমার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে, আমি তখন আর থাকবো না। আমার সন্তানের মুখটাও আমি দেখতে পাবো না। তার আগেই আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। নিলয়কে ওরা যেখানে ফেলে রেখেছে সেখান থেকে মন্দিরের ভেতর মায়ের কোষ্ঠী পাথরের মূর্তিটা দেখা যাচ্ছে। হলদে আলোয় মায়ের মুখে স্মিত হাসি। নিলয় মনে মনে মাকে প্রার্থনা করল, মা, আমার স্ত্রী আর যে আসছে তাকে রক্ষা করো মা। মন্দিরের পেছনে ওকে নিয়ে গেল। প্রতাপ ঘরে ঢুকল। ওর মুখে ক্রূর হাসি। নিলয়ের থুতনি ধরে বলল, ক্ষমা করিস ভাই, আমার দাদার লক্ষ্যের সামনে বন্ধুত্ব বড় ক্ষুদ্র শব্দ। ও সারাটা জীবন এই একটা লক্ষ্যের পেছনেই ছুটে বেরিয়েছে। আমি ভাই হয়ে ওকে সাহায্য করছি মাত্র। নিলয়ের পৃথিবীটা আরো একবার দুলে উঠল। তাহলে ওর বড়দা মারা যায়নি? প্রতাপ ওর মনের কথা যেন বুঝতে পেরে বলে উঠল, মন্দিরের ভিতরে যাকে দেখলি সে আমার বড়দা। নিলয়ের চোখ পড়ল পাশে। ঘাসের উপর একটা বাচ্চা মেয়ের শরীর পড়ে আছে। মেয়েটার শরীর সাদা কাপড়ে মোড়া। প্রতাপ কাপড় সরিয়ে নিলয়ের উদ্দেশ্যে বলল, এই দেখ, এই শ্যামা, কালী কিঙ্করের প্রাণের অধিক প্রিয় শ্যামা। দাদা কিছুদিন আগেই ওর খেলা শেষ করে দিয়েছিল। গ্রামের লোক হন্যে হয়ে ওর শরীরটা খুঁজছে, কিন্তু খুঁজে পায়নি। মন্দিরের ভিতরে লুকিয়ে রাখা ছিল। লাশ পচা গন্ধে বাতাস ভারী হয়ে রয়েছে। নিলয় দেখল মেয়েটার শরীরের পাশে মাথাটা পড়ে আছে। যজ্ঞের আগুনে নিলয় ভালো করে দেখতে পেল মেয়েটার গলার নিচে কালো হয়ে আসা রক্তের শুকিয়ে যাওয়া দাগ। ঘি, ধুনো, ধূপের গন্ধকেও ছাপিয়ে পচা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছিল। প্রতাপ দাদার দিকে তাকিয়ে বলল, আজ রাতে এর সাথে কালী কিঙ্করের খেলা খতম হবে। পুরোটা গ্রামের লোককে খেপিয়ে তুলেছে। ওকে বাঁচতে দিলে চলবে না, ওকে মরতেই হবে। ওকে সরিয়ে দিলেই কাজ সম্পূর্ণ হবে। পথের কাঁটা চিরতরে সরে যাবে। নিলয়ের মাথায় তখন ঘুরছে, কে এই কালী কিঙ্কর? এসবের মাঝেই মাংসের দোকানের পাঁঠাগুলোর কথা মনে পড়ল তার। দোকানের সামনে এভাবে বাঁধা থাকে। অবাক চোখে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের সারিকে। ওর সামনে ছাল ছাড়িয়ে ঝুলিয়ে রাখা ওর কোনো আত্মীয়। অব্যক্ত যন্ত্রণায় নিলয়ের শরীর ভেঙে এলো। ওর মাথাটা হাঁড়ি কাঠের মধ্যে চেপে ধরল একজন। পেছন থেকে প্রতাপ ওর পা চেপে ধরল। হাতে খাঁড়া নিয়ে এগিয়ে আসে ওর দাদা রণজয়। নিলয়ের চোখের সামনে পরিবেশ তখন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ওর মনে হলো ওর চোখের সামনে উজ্জ্বল সেই আলোর একটা বৃত্ত তৈরি হলো। সেই আলোর ভিতর থেকে এক মানবীর অবয়ব ফুটে উঠছে। একটা ছোট্ট মেয়ের শরীরের অবয়ব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। নিলয় চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারছে না। অর্ধচেতন অবস্থায় নিলয়ের মনে হলো মেয়েটা ধীরে ধীরে নেমে প্রতাপের দাদার পেছনে দাঁড়িয়ে আছে। নিলয় ছাড়া কেউ মেয়েটাকে দেখতে পাচ্ছে না। প্রতাপের বড়দা অনেক চেষ্টা করে খাঁড়াটা নিলয়ের শরীরের কাছে আনতে পারছে না। মেয়েটা হঠাৎ চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। নিলয় বুঝতে পারল ওর হাতের বাঁধন আলগা হয়ে গেছে। ওর চোখের সামনে দুটো অদৃশ্য হাত প্রতাপ আর রণজয়ের শরীরটাকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলল। দুজনের মুখ থেকে অদ্ভুত গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে। ট্রেনে দেখা সেই লোকটার বিভৎস মুখটা অন্ধকারে এক ঝলক দেখতে পেল। সেই লোকটা প্রতাপ আর রণজয়কে শক্ত হাতে ঠেসে ধরেছে। ওরা হাজার চেষ্টা করেও নিজের জায়গা থেকে এক চুল নড়তে পারছে না। নিজেকে ছাড়ানোর জন্য প্রতাপ পেছনে হাতটা নিয়ে অদৃশ্য আততায়ীকে ধরতে চাইলে হাতটা হাওয়া কেটে বেরিয়ে গেল।
আতঙ্ক মিশ্রিত চিৎকার বেরিয়ে আসে রণজয়ের গলা থেকে। কেউ দুহাতে ওদের চুলের মুঠিটা ধরে শূন্যে তুলে ওদের শরীরটাকে আছড়ে নিচে ফেলছে। কিছুক্ষণ এই ভয়ানক কাণ্ডের পর সব কিছু শান্ত হয়ে এলো। আশপাশ রক্তের আঁশটে গন্ধে ভরে উঠেছে। নিলয় যখন চোখ খুলল, খোলা আকাশের নিচে পড়ে আছে। মন্দিরের বাইরে এসে দেখল আকাশ কালো মেঘে ঢেকে আছে। আর এক মুহূর্ত এখানে নয়। পেছন থেকে লোকটার বিভৎস হাসির শব্দ শুনতে পেল। লোকটা হাসছে না আর্তনাদ করছে কে জানে। সেসব দেখার সময় নেই। নিলয় কোনো দিকে না তাকিয়ে দৌড়াচ্ছে। আসার সময় প্রতাপের সাথে কথা বলতে বলতে এসেছে। অন্ধকারে রাস্তা খেয়াল করতে পারেনি। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ যেন বলল, এদিকে এসো। সেই শব্দ অনুসরণ করে এসে পৌঁছায় একটা বড় বট গাছের কাছে। সেখানে উপস্থিত গোটা 10 লোক। একজন 13-14 বছরের মেয়ে শুয়ে আছে মাটিতে, সারা শরীর সাদা চাদরে ঢাকা। সামনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে। গায়ের পোশাক দেখে মনে হচ্ছে ইনি পূজারী। নিলয় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। মেয়েটার পাশে আরও একজন বসা। তার গায়ের পোশাক আর মুখ দেখে চিনতে অসুবিধা হলো না। তিনি প্রতাপের বাবা অধিরাজ চৌধুরী। চোখের দিকে তাকিয়ে দেখল সত্যি এনার চোখে মণি নেই। সাদা চোখে মরা মাছের মতো চেয়ে আছেন। পূজারী নিলয়ের দিকে তাকিয়ে বললেন, আমি কালী কিঙ্কর। লোকটার গলার স্বরে যেন কিছু একটা ছিল। নিলয়ের এতক্ষণের সব ভয় ক্লান্তি সব দূর হয়ে গেল। নিলয়, জন্মাষ্টমী তিথিতে তোমার জন্ম। তুমি হচ্ছে সেই যে মায়ের আগামী জন্মের ধারক। তোমাকে নিঃশেষ করলেই ওরা অশেষ ক্ষমতার অধিকারী হতো। তাই তো এত দূর থেকে তোমায় টেনে এনেছে। তুমি এসো, এসো আমার সাথে। নিলয় অবাক হয়ে যায়। ওর জন্মতিথি লোকটা কিভাবে জানল? মায়ের জন্মের ধারক কথার অর্থই বা কি? কালীকিঙ্কর ধূপকাঠি আর ত্রিশূল নিয়ে বট গাছের পিছন দিকে এগিয়ে গেলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বট গাছের চারপাশে ঘন ঝোপে ভর্তি। তিনি সব পরিষ্কার করে ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে নিলয়কে তার মধ্যে বসতে বললেন। অনেকগুলো ধূপকাঠি জ্বালানো হলো। ধোঁয়ায় তখন চারিদিক ভরে গেছে। চারদিক থমথম করছে পরিবেশ। কালীকিঙ্কর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে। চোখ জলে ভিজে উঠেছে ওর। মা, মা, এ মা, আয় মা, একটিবার আয় মা। তোর খুব কষ্ট হচ্ছে জানি। একটিবার এই বুড়ো বাপের আরতি শোন মা। একটিবার আয় মা, একটিবার আয়। এমন আকুতি যেন মা দুর্গাকে স্বর্গ থেকে আসতে আহ্বান করছেন। তখনই নিলয়ের মনে পড়ল আজ যে মহালয়া, মায়ের মর্তে আসার দিন। ঠিক তখনই মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে মচমচ শব্দ করে কে যেন একটা হেঁটে আসছে ওদের দিকে। কেউ। কালীকিঙ্কর জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করেছেন। নিলয় দেখল একটা বাচ্চা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে, হাতে একটা মাটির প্রদীপ। প্রদীপের মৃদু আলোয় দেখল মেয়েটির গায়ের রং কালো আর চোখ দুটো নীল রঙের। নিলয়ের মাথা দুলে উঠল। আরে, এ তো ট্রেনে দেখা সেই মেয়েটা। তাহলে কি এই সেই শ্যামা? কিন্তু একেই তো রণজয় বলি দিয়েছিল। কিছুক্ষণ আগেই তো ওর রক্তে মাখামাখি হওয়া দেহ মাঠের পেছনে দেখেছিল। মাথার মধ্যে হাজার দুর্ভাবনা ঘুরছিল। কালীকিঙ্কর হাতের প্রদীপটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, ধরো। বাধ্য ছেলের মতো দুহাত বাড়িয়ে প্রদীপটা নিল। শ্যামার গলার দিকে তাকিয়ে দেখল লাল রক্ত চুইয়ে পড়ছে। নিলয়ের চোখ এবার ভিজে এলো। হাত বাড়িয়ে ক্ষতস্থানটা ছুঁতে চাইল, কিন্তু পারল না। বাতাস কেটে ওর হাত বেরিয়ে গেল। শ্যামার শরীরটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ বজ্রনীনাদ কণ্ঠস্বরে কালীকিঙ্কর বলে ওঠেন, যা শিবু, তোর কাজ সম্পূর্ণ কর। দমকা ঝোড়ো হাওয়ায় ওখানে বসে থাকা মুশকিল হচ্ছিল। সেই হাওয়া গোল গোল হয়ে ছুটল শ্মশানকালীর মন্দিরের দিকে। মাঝে মাঝে বিকট আর্তনাদ ভেসে আসছে সেদিক থেকে। প্রতাপ আর রণজয়ের দলবলের বিকট আর্তনাদ ভেসে আসছে। নিলয়ের টলমলে শরীরটা নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। চৌধুরী বাড়ির সামনে প্রতাপ আর তার দাদার মুন্ডুহীন দেহ পড়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে জমিদার অধিরাজ চৌধুরী। চোখের দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক। নিলয়ের দিকে হাত জোড় করে বললেন,
আমার বড় ছেলের কর্মের জন্য আজ ওর এই পরিণতি। ও বাড়িতে ফিরে এসে আমায় কি যেন করে দিয়েছিল, প্রতাপকে শেষ করে দিল। পারলে আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো। সেদিন রাতের ট্রেনে পরদিন বাড়ি ফিরে এসেছিল নিলয়। ওর শরীর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। আজ অষ্টমী, কিছুক্ষণ বাদেই সন্ধি পুজো শুরু হবে। নিলয় হাসপাতালে ওটির সামনে বসে আছে। স্ত্রীকে ভেতরে নিয়ে গেছে। প্রতীক্ষিত সেই কান্নার শব্দ শোনার জন্য নিলয় অস্থির হয়ে উঠেছে। ওটির লাইটটা বন্ধ হতেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নার্স এসে জানায় ওদের মেয়ে হয়েছে। ছোট্ট বেবি কটে শুয়ে আছে সে। বাচ্চাটাকে দেখে পড়েই যাচ্ছিল নিলয়। স্ত্রীর বাবা সামলে নিলেন। বাচ্চাটার গায়ের রং একদম শ্যামার মতো, আর চোখ দুটো নীল, যেন দুটো সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো, শ্যামা। স্ত্রী পাশ থেকে বলল, বাহ, খুব ভালো নাম। নিলয়ের কানে সেই কথা পৌঁছালো না। কানে তখন সেদিন রাতের কালী কিঙ্করের বলা কথাগুলো ভাসছিল, তুমি মায়ের ধারক। তারপর ট্রেনে শিবুর বলা কথাগুলো, বাবু আমার বিটিটাকে সামলে রাখবি। নিলয় বেরিয়ে আসে। হাসপাতালের খানিক দূরে একটা পুজো প্যান্ডেলে তখন সন্ধি পুজো হচ্ছে। মাইকে ভেসে আসছে পুরোহিতের আর্দ্র মন্ত্রোচ্চারণের শব্দ। শুনছিলেন অনিন্দিতা নাথের কলমে শ্যামা। সমগ্র পরিচালনা ও আবহ অনিরুদ্ধ ও চিঞ্জিত। পোস্টার ডিজাইন সৌমদীপ। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকুন আর শুনতে থাকুন হরেক রকম গল্প 2.0।